প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল 11 পয়সা। আজ থেকেই কার্যকর, বাড়ানো হয়নি সর্বনিম্ন ভাড়া। পাচার হওয়া অর্থ উদ্ধারে নিয়ে দৃশ্যমান অগ্রগতি, এখনো হয়নি বাণিজ্যিক চুক্তি। রাজনৈতিক সদিচ্ছা জরুরি মনে করেন বিশ্লেষকরা। চলতি বছরেই বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে 6টি সরকারি পাটকল, জানালেন মন্ত্রী। তৈরি হবে কাজের সুযোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে 11 পয়সার ডিজেল চালিত বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বর্ধিত এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে, তবে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়া কমানো হবে। এ সময় মন্ত্রী বলেন, সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 8 টাকা এবং 10 টাকা আছে, তা বহাল থাকবে। মন্ত্রী বলেন, এই ভাড়া শুধু ডিজেল চালিত পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজি চালিত পরিবহনের ক্ষেত্রে আগের ভাড়া বহাল থাকবে। এই ভাড়া চেয়ে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মন্ত্রী। সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে, তাতে 4.45% বাড়ছে। আবার যদি আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার আছে, সেখানে 2 টাকা 32 পয়সা 11 পয়সা যুক্ত টাকা হবে 4.74%। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পর রাজধানীতে পাম্পগুলোতে ভোগান্তি কমতে শুরু করেছে। যেসব পাম্পে জ্বালানি দেওয়া হচ্ছে সেখানে চাহিদা মতো তেল পাচ্ছেন গ্রাহকরা। সকাল থেকে রাজধানীর কিছু কিছু পাম্পে তেল মিলছে, তবে ডিপো থেকে জ্বালানি না আসায় তেল দেওয়া বন্ধ রয়েছে অনেক পাম্পে। সেখানেও গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ঢাকার 25টি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হচ্ছে। ঢাকার পাম্প মালিকরা জানিয়েছেন, জ্বালানি সরবরাহ বৃদ্ধির পর কিছুটা কমেছে সংকট। তেল না পাওয়ার যানবাহনের সংখ্যাও কমেছে অর্ধেকের বেশি। সরবরাহের এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। একটা জিনিস ভালো লাগলো আমার, যে ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য ফুল দিচ্ছে, এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। একটা হচ্ছে যে সরকারি গাড়ির স্টিকার থাকে, আরো 5টা ঢুকাই দেওয়া হচ্ছে সিরিয়ালে। আমরা সারা রাত ধরে ছিলাম সিরিয়ালে, থেকে সিরিয়াল ধরছি, তেল পাইতেছি না, এমনি আউটের থেকে দুনিয়ার গাড়ি ঢুকে তেল মাল নিয়ে যাইতেছে। জ্বালানির স্বল্পতার জন্য সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, গত বছরের চেয়ে এবছরের চাহিদা বেড়েছে। এখন বিদ্যুতের চাহিদা 17,000 মেগাওয়াট। তিনি বলেন, এত সংকটেও গতকাল উৎপাদন ছিল 14,000 মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ ঘাটতি আছে 3,000 মেগাওয়াট। এ সময় তিনি বলেন, সেচের কার্যক্রম যাতে ব্যাহত না ঘটে সে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও শিল্প খাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া চেষ্টা করছে সরকার। তিনি বলেন, সংকট আছে, সেটা সবাই মিলে সাশ্রয়ী হয়ে মোকাবিলা করতে হবে, তা না হলে সরকারের একার পক্ষে সংকট মোকাবিলা করা সম্ভব নয় বলে জানান তিনি। অযৌক্তিকভাবে বাড়ছে পণ্য পরিবহনের খরচ। বাড়তি ব্যয়ে এই প্রভাব গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে, যার সরাসরি প্রভাব ফেলছে সাধারণ ক্রেতাদের পকেটে। এই বাড়তি দামের দায় ব্যবসায়ীরা দিচ্ছেন পরিবহন খরচের উপর। আর পরিবহন চালক মালিকরা বলছেন, তেলের দাম বৃদ্ধি আর সংগ্রহের জন্য সময় নষ্ট হওয়ায় ভাড়া না বাড়িয়ে উপায় নেই তাদের। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে জ্বালানির সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর থেকেই পরিবহন খাতে ব্যয় বেশ অনেকটা বেড়ে যায়। প্রতি ট্রিপ দ্রুতভেদে বেড়েছে 3 থেকে 10,000 টাকা পর্যন্ত। দাম বাড়ানোর অজুহাত হিসেবে বলা হচ্ছে, তেল নিতেই সময় চলে যায় 2 থেকে 4 দিন। আবার দামও বেড়েছে। ট্রিপ কমে যাওয়া আর বাড়তি খরচ সামাল দেওয়ার কথা বলে অযৌক্তিকভাবে বাড়ছে ট্রাক ভাড়া। সপ্তাহে আগে মারতাম 10টা, এখন 5টা হয় না ট্রিপ। এখন আরো খরচ বেশি, আগের চেয়ে অনেক খরচ বেশি। গাড়ি যদি বেশি থাকে তাহলে ভাড়া কম, মানে তেলের দাম বাড়লো কি কমলো এটা বিষয় না। যখন গাড়ি অ্যাভেলেবেল থাকে তখন গাড়ি ভাড়া কম, আর যখন গাড়ির সংকট, তেলের কারণে গাড়ির সংকট, গাড়ি অ্যাভেলেবেল হইতেছে না, যার কারণে এমন ভাড়া বাড়তি। ট্রাক সমিতির দাবি, ভাড়া বাড়লেও দিন শেষে তাদের লাভ হচ্ছে না। তেল সংকটে পণ্য সরবরাহ কমাতে বাধ্য হয়েছেন তারা।
ভাড়া তো আমরা বাড়াই না, এখন যারা ফ্যাক্টরি আছে, ধরেন একটা মাল আসতেছে, সেখানে মাল আসতে তাদের খরচ হইতেছে 4,000 টাকা, আমারে 2,000 টাকা ভাড়া বেশি দিতেছে, তো সেটা 2,000 টাকা ভাড়ার বিনিময়ে তারা 10,000 টাকা বাড়াইয়া নিছে। পণ্য পরিবহন খাতের এই অস্থিরতার সুযোগ নিয়ে দাম বেড়ে চলছে রাজধানীর নিত্যপণ্যের সকল বাজারে। হঠাৎ করেই বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বিক্রেতারা বলছেন পণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই, কিন্তু পরিবহন খরচ বেশি পড়ার প্রভাবই পড়ছে এই দামে। বাজারে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেগুন লতির কেজি প্রতি দাম ঠেকেছে 120 টাকা। মূল্য বৃদ্ধি এখানেই থেমে থাকবে না বলে শঙ্কা ব্যবসায়ীদের। এ সপ্তাহে কিছু কিছু সবজির দাম বাড়তি। দাম তো ঊর্ধ্বমুখী, এখন আমরা সাধারণ কাস্টমার আসলে কার কাছে অভিযোগ দিব? বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রায় ক্রেতা শূন্য সোনালী মুরগির বাজার। প্রতি কেজি বিক্রি হচ্ছে 370 টাকায়, আর ডিমের ডজন 130 টাকা। গরুর মাংস 800 টাকা। কোরবানির আগে আরেক দফা দাম বৃদ্ধিতে ক্রেতার দেখাই পাওয়া যাচ্ছে না এ বাজারে। অন্যদিকে মাছের বাজারেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সংকট বাড়বো, এই তেলের প্রভাবে মাছের প্রতিও পড়বো, কারণ মাছ যখন কমে যাবে অটোমেটিকলি দাম বেড়ে যাবে। আমি কালকে গাড়ি পাঠাইছি, এই গাড়ি কালকে আসে নাই, আজকে রাতে আসবে কিনা আমার সন্দেহ আছে। মাল পিছু 1500 টাকা বাড়ছে, একটা মাল দিলে আমাকে 3000, অন্যদের 6000। তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে নিত্যপণ্যের বাজার একেবারেই নাগালে বাহিরে চলে যাবে বলে শঙ্কা ক্রেতা সাধারণের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যে বন্ধ থাকা 6টি পাটকল চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে বন্ধ কারখানা চালু করা এবং বেসরকারি খাতে লিজ প্রদান বিষয়ক সভা শেষে এ কথা বলেন তিনি। জানান 6টি কারখানা বেসরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে বন্ধ থাকা অন্যান্য পাটকল পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন, এতে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রায় আয় বাড়বে। পাচার করা অর্থ উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নেই। বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই হলেও এখনও বাণিজ্যিক চুক্তি হয়নি। ব্যাংকাররা বলছেন, বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করছেন তারা, তবে এজন্য সময় দরকার। আশাবাদী বাংলাদেশ ব্যাংকও। বিশ্লেষকদের মতে, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা কঠিন, সফল হতে দরকার রাজনৈতিক সদিচ্ছা। বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম হয় ব্যাংকিং খাতে। দখলে নিয়ে চালানো হয় লুটপাট। ঋণের নামে বের করে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার হয়েছে বিদেশে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পাচার করা অর্থ উদ্ধারে তৎপর হয় বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয় টাস্কফোর্স। এরপর 1.5 বছর পেরিয়ে গেলেও খুব একটা অগ্রগতি নেই। শুরুতে বাংলাদেশ ব্যাংক নিজে উদ্যোগ নিলেও পরে দায়িত্ব দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে। 6টি শিল্প গ্রুপের পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি প্রতিষ্ঠানের সাথে এখন পর্যন্ত 36টি নন ডিসক্লোজার চুক্তি সই করেছে এসব ব্যাংক। বর্তমান গভর্নর মহোদয় এটা আন্তরিক, সেখান থেকে কেউই ফিরে আসে না এবং ব্যাংকগুলোকে স্পেসিফিক দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যে আমাদের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়ে গেছে। কমার্শিয়াল এগ্রিমেন্টটা আমরা পরবর্তী পর্যায়ে দেবো। আমাদের এখন মিনওয়াইল কিছু ডকুমেন্ট এক্সচেঞ্জ অফ ভিউজ চলছে। এই এক্সচেঞ্জ দেখার পরেই তারা এইভাবে কাজ করবে, আমরা আশাবাদী। তবে জি2জির ব্যাপার, বিভিন্ন আইনগত ব্যাপার, ফান্ডারের ব্যাপার, এটা সময় লাগবে, কিন্তু আমরা আমাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছি। ব্যাংকের মালিকরাই অর্থ পাচারের সাথে জড়িত, তাই এ অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মনে করেন তারা। এটা ভালো রেজাল্ট না আসার পিছনে মূল কারণ হচ্ছে যে টাকা পয়সাগুলো যারা নাকি তসরুপ করেছে তারা তো সবাই ব্যাংকেরই লোক, তাই না? ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এরা কয়জনের বিরুদ্ধে লড়বে, তাই না? তো সেই জন্য আমি বলছিলাম পলিটিক্যাল কমিটমেন্ট একটা দরকার। পলিটিক্যাল কমিটমেন্ট থাকলে তাহলে কর্মকর্তা কর্মচারীরাও তখন আপনার একটা এফোর্ট দিতে পারে। সুতরাং এই এখন যেভাবে হচ্ছে হাফার্টেড, এই হাফার্টেড ওয়েতে এসব কিছু হবে না। বাংলাদেশ ব্যাংক বলছে, পাচার করা অর্থ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এখানে আইনগত বিষয় জড়িত, যা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে অর্থ ফেরতের ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। দেশের আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হয়, সেই মামলায় সরকারকে বা রাষ্ট্রকে বিজয়ী হতে হয়। তারপর আবার একইভাবে এরই জের ধরে যে সকল দেশে তারা অর্থ পাচার করেছে বলে অভিযোগ আছে, সেই সকল দেশের কোর্টের মাধ্যমেও কিন্তু তার বিরুদ্ধে রায় ছিনিয়ে আনতে হয়। এইভাবে তারপর সেগুলো ডিপ্লোমেসির মাধ্যমে আবার ফিরিয়ে আনতে।
নতুন করে অর্থ পাচার ঠেকাতে ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো এখন অনেক বেশি সতর্ক বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জে অনুমোদন ছাড়াই ১৭২ একর জমির উপর গড়ে উঠেছে ববান চা বাগান। আর সবুজে ঘেরা সেই চা বাগানের ভেতরেই এবার নির্মাণ করা হচ্ছে অনুমোদনহীন পোল্ট্রি খামার। অভিযোগ উঠেছে সরকারি টিলা কেটে সমতল করে এগোচ্ছে নির্মাণ কাজ, এতে পরিবেশ ও স্থানীয় জনজীবনের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। যদিও প্রকল্পটি বৈধ জমিতে হচ্ছে বলে দাবি করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সবুজের সমারোহে যেন দগদগে ক্ষত। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার এই চা বাগানটি অনুমোদনহীন। এর ভেতর আবার অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছে পোল্ট্রি খামার। সরকারের অনুমোদন না নিয়েই ১৭২ একর জমি জুড়ে ববান চা বাগানটি গড়ে তোলে প্যারাগন গ্রুপ। তাদেরই মালিকানাধীন প্যারাগন এগ্রো লিমিটেড সেখানে নির্মাণ করছে পোল্ট্রি খামার। স্থানীয়দের অভিযোগ, সরকারি টিলা কেটে সমতল করে এই খামার গড়ে তোলা হচ্ছে। তাদের দাবি, এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হবে, তেমনি হুমকির মুখে পড়বে কৃষি জমি ও জনজীবন। এরই মধ্যে পাহাড় কেটে নির্মাণ কাজ বন্ধের দাবিতে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন এলাকাবাসী। চা বাগানের পরিবেশ নষ্ট করে এই যে ঢুকছেন অসংখ্য চা গাছ, সেইটি যেটা ছায়া গাছ বলে, এই সমস্ত গাছ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে। আমাদেরকে প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করা হচ্ছে, ১ নম্বর। ২ নম্বর, সরকারি ডিসির খতিয়ানের জায়গা, এই যে লাল মাটি আপনারা দেখতেছেন চতুর্দিকে লাল মাটি, এগুলা ধ্বংস করে এখানে পোল্ট্রি হ্যাচারি করা হচ্ছে। দুই দিকে দুইটি টিলার মধ্যস্থলে তারা ১ দিয়ে মাটি কাটিয়া এখানে কিন্তু সমতল করছে কৃষি জমিকে। কিন্তু এই কৃষি জমিগুলো কিন্তু ডিসির খতিয়ানের জায়গা। এখানে একটা খাল আছে, ওই খালের মাধ্যমে ওইখানে যে আবর্জনাটা আপনাদের বড়ছড়া নদীতে পড়বে, ওই বড়ছড়া নদীর সেচের মাধ্যমে এখানে হাজার হাজার জায়গা চাষাবাদ করা হয়। তো এখানে আমরা জানি পানিটা দূষিত হয়ে যাবে, মানুষের চাষাবাদ করতে পারতে না। পরিবেশ রক্ষায় স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দিলেন ইউপি সদস্য। তবে সরেজমিন পরিদর্শন ছাড়া ট্রেড লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্রের অনাপত্তি দেওয়ার কথা স্বীকার করলেন ইউপি চেয়ারম্যান। এই প্রতিষ্ঠান যদি এখানে স্থাপন করা হয়, তাইলে অত্র এলাকাবাসীর যদি ক্ষতি হয়, তাইলে আমাদের সবাই মিলে আলোচনা সাপেক্ষে বাগান কর্তৃপক্ষ অথবা পোল্ট্রি খামারি যে কর্তৃপক্ষ আছে, ওই কর্তৃপক্ষের সাথে আমরা সবাই বৈশা একটা সলিউশনে যাওয়া দরকার। আমরা তো জনগণের বিরোধিতা না। যদি ক্ষতি না হয়, আইনানুগ প্রক্রিয়ায় যদি এটা পরিবেশ বান্ধব একটা বিষয় হয়, তাহলে শিল্প কারখানা স্থাপনে যেমন বাংলাদেশ সরকারের কি আছে, জনগণেরও দুইটা চাহিদা আছে। এটা পাহাড়ের ভিতরে, তো আমি সূর্যবুন যাই নাই, সূর্যবুন যাইলে দেখি পরিবেশ অধিদপ্তর তো এখানে সূর্যবুন এসে তদন্ত করবে, তো তদন্ত কইরা তো তখন আপত্তি আসলে পরে তো করতে পারবে না। আমিও তো থাকবো, আমিও তো বাধা দেবো। এই বিষয়ে কথা বলতে সেই পোল্ট্রি খামারে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। মোবাইলে প্যারাগনের মহাব্যবস্থাপক স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, গ্রুপের কেনা নিজস্ব জমিতে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে এবং পরিবেশ সম্মতভাবেই বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে জমির লিজ পেয়েছেন বলে দাবি করেন তিনি। আমরা এখানে মানে প্যারাগনের কর্মকর্তারা কেউ নাই, আমরা সিকিউরিটি 6 জন আছি আর একজন বাবুসি, এটাই আর কি। চা বাগান করো সেটা হলো গভর্নমেন্টের আপনার লিস্টকৃত, সেটা হলো আলাদা জিনিস। আর যেখানে আমি পোল্ট্রি ফার্মটা করছি, যে শেডটা করছি, সেটা হলো আমার নিজস্ব কাগজের জমি। এখানে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার কোনো রকম আপনার লক্ষণ নাই, কোনো রকম আপনার ব্যবস্থা নাই। আমাদের লিজ মিনিস্ট্রি থেকে অনুমোদন হয়েছে, বাকি যে প্রক্রিয়া দিন কাজের জন্য আমাদেরকে ঋণ করছে, কাজ না পাইয়া যে তারা এলাকাবাসীকে খেপাচ্ছে, এগুলি তাদের ফাঁস হয়ে যাবে। এদিকে প্রায় 22.5 একর সরকারি টিলা অবৈধভাবে কাটার অভিযোগে ববান টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা ভূমি অফিস। যদিও ভূমি কর্মকর্তা বলেন, যেটুকু জমি নিয়ে মামলা হয়েছে তা সরকারি, বাকিটুকু মালিকানাধীন। তবে নিশ্চিত হতে মাপঝোঁক প্রয়োজন। ভিন্ন থাকে মামলার ভূমিটা সরকারি ভূমি আর পোল্ট্রির ভূমিটা এই মালিকানা ভূমি, তবে এটা সার্ভে করা প্রয়োজন। উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটির কোনো অনুমোদন নেই। এমনকি চা বাগানের জন্য এখন পর্যন্ত প্যারাগন বা ববান টি এস্টেটকে কোনো জমি লিজ দেয়নি সরকার। ইউএনও বলেন, এরই মধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি জমি উদ্ধারের বিষয়টিও প্রশাসনিকভাবে আলোচনায় রয়েছে। তাদের কোনো অনুমোদন নাই এবং তারা জেলা প্রশাসক বরাবরে তারা আমার কাছে এসেছিল। আমি তাদেরকে পরিবেশের ছাড়পত্র নেওয়ার জন্য বলেছি। এলাকাবাসীরও একটা দাবি হচ্ছে যেন এখানে পোলট্রি ফার্ম না হয় এবং এর প্রেক্ষিতে আমি নিজে সরজমিন জায়গাটি পরিদর্শন করেছি এবং ওখানকার যারা ম্যানেজমেন্টের অথরিটি ছিলেন আমি ওনাদেরকে বলে এসেছি যেন কাজ যতটুকু হচ্ছে ততটুকু থাকবে এবং এর পরবর্তীতে যেন ওনারা পারমিশন না নিয়ে কোনো কাজ না করেন। প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের অনুমোদনহীন নির্মাণকে ঘিরে বাড়ছে বিতর্ক। জনমনে প্রশ্ন, অনুমোদন ছাড়া কিভাবে গড়ে উঠছে এ ধরনের প্রকল্প? কিভাবে এতদিন ধরে চলছে চা বাগানের মতো প্রতিষ্ঠান? প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসই সূচকে প্রধান পয়েন্টে 0 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5298 পয়েন্ট। অন্যদিকে ডিএসইএসএ 0 পয়েন্ট বেড়ে 1066 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2014 পয়েন্টে। ডিএসইতে আজ হাতবদল হয়েছে 884 কোটি 62 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 1056 কোটি 36 লাখ টাকার শেয়ার। ডিএসইতে দাম বেড়েছে 138টি প্রতিষ্ঠানের, কমেছে 199টির, অপরিবর্তিত ছিল 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে সিটি ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 40 কোটি 68 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে লাভেলো ও ডোমিনেস স্টিল বিল্ডিং সিস্টেম। চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,831 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 22 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 33 পয়েন্টে। সিএসইতে আজ হাতবদল হয়েছে 21 কোটি 56 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 17 কোটি 52 লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 216টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 74টির, কমেছে 103টির, আর অপরিবর্তিত ছিল 39টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সবশেষ আপডেট, আর এই ছিল বিজনেস ট্যুরের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।